আজ আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। শুধু ভাষাই হারিয়ে ফেলেছি তা নয়, আমি স্তম্ভিত, আতঙ্কিত, অসহায়, আরো কি কি শব্দ আছে সেগুলো মানে অনুভূতিটি কোনো শব্দ দিয়ে সীমাবদ্ধ করতে পারছি না কিংবা প্রকাশও করতে পারছি না। এরকম দৃশ্য আমরা বাংলাদেশে কখনো আসলে দেখিনি। একের পর এক ঘটনা, মানে পুরো বাংলাদেশটি আজকে একদম উলঙ্গ হয়ে গেছে। আমরা কোনো কিছু দিয়ে এই এই দেশকে আড়াল করতে পারছি না, কোনো কিছু দিয়ে লজ্জা নিবারণ করতে পারছি না। কুমিল্লার এক নারী বিবস্ত্র হয়েছে তা নয়, বলা চলে যে আজকে আমরা সবাই উলঙ্গ হয়ে গেছি। আমাদের শরীরে কাপড় নেই, আমাদের মনে মনে কুৎসিত দাগ জমে গেছে। আমি না কোনো শব্দ খুঁজে পাই না যে অনুভূতি হচ্ছে এটি প্রকাশ করার মতো। কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, এ কি শুধু এক কুমিল্লার ঘটনা? পটুয়াখালীতে এক নারীকে তুলে নিয়ে গেছে। মুন্সিগঞ্জে একজন পুরুষকে, বয়স্ক পুরুষ, তাকে উলঙ্গ করা হয়েছে। ও নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটেছে। অন্য জায়গায় নারীর হাত পা শরীরের অঙ্গ বিচ্ছিন্ন মরদেহ। পুরো বাংলাদেশটা শুধু বিবস্ত্র নয়, পুরো বাংলাদেশটা ধর্ষিত, লাঞ্ছিত, অপমানিত। এই বাংলাদেশ কি এই তাদের দ্বিতীয় স্বাধীনতা? এরকম একটা উলঙ্গ বাংলাদেশ, এরকম একটা বিবস্ত্র নির্লজ্জ বাংলাদেশ কি দ্বিতীয় স্বাধীনতা? আজকের এই প্রশ্নের আমরা জবাব খুঁজবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রওশন আরা নিপা। তিনি তিনি চলচ্চিত্র পরিচালক, গণমাধ্যম কর্মী এবং মানবাধিকার কর্মী। আমার সঙ্গে রয়েছেন পুষ্পিতা গুপ্তা, তিনি রয়েছেন ইংল্যান্ড থেকে। তিনি প্রেসিডেন্ট সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা তিনজনই বিদেশে আছি। আমি জানি না দেশে যার সঙ্গে কথা বলি, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমি জানি না রওশন আরা নিপা এবং পুষ্পিতা গুপ্তা আপনাদের কি অবস্থা। আমি একে শুধুমাত্র, অনেকে বলেন যে হিন্দু নারী না মুসলিম নারী, আমি অবশ্যই এটিকে আইডেন্টিফাই করতে চাই। অনেকে বলবেন যে নারী তো নারী, যেমন আগে বলা হয়েছিল যে হিন্দু, সনাতনী বা সংখ্যালঘু এরকম বলে তাদেরকে বিচ্ছিন্ন করা কেন? যে নির্যাতিত সে তো নির্যাতিতই, তাই না? কিন্তু আমি এটাকে ওইভাবে করে দেখতে চাই না। এটি দেখে আসলে সত্যকে আড়াল করা হয়, সত্যের অপলাপ হয়। সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো হিন্দু নারী। কারণ মুসলমানরা যে এভাবে, মুসলিম নারীরা যে এভাবে নির্যাতিত হয় না তা নয়, হয়, কিন্তু এত বিভৎসভাবে বাংলাদেশে কোনো নারী কখনো নির্যাতিত কি হয়েছিল? পুষ্পিতা গুপ্তা। থ্যাংক ইউ সুলতানা, আমাকে যুক্ত করার জন্য। আসলে বিষয়টা দুটো এখানে। একটা হচ্ছে আপনি তুলেছেন যে নারী, একটা শব্দ হচ্ছে নারী, আর একটা শব্দ হচ্ছে এখানে ধর্ম। এই ধর্মের সাথে যে হিন্দু ধর্ম হোক বা মুসলিম ধর্ম হোক, যে ধর্মই হোক, তবে এই বর্তমানে কিছুদিন ধরে আমরা যারা 5 আগস্টের পরে আমরা যেটা দেখছি, আমরা দেখছি এখানে নারীরা, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে না, কি পরিমাণ এই ধর্ষণ হয়েছে। মহিলা সমিতি একটা রিপোর্ট করেছিল যে মার্চ মাসে, শুধু মার্চ মাসে এই প্রতি ঘন্টায় 9টা করে রেপ হচ্ছে। এইরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। তবে যেটা আপনি কুমিল্লার যে ঘটনাটা বলেছেন, সেটা দেখার পরে মানে আমি, সত্যি কথা, আমি প্রথমে একটা ভিডিও আসে আমার কাছে এবং পরে নিউজটা আসে। আমি সেই ভিডিওটা মনে করেন যে 5 সেকেন্ডের বেশি আমি দেখতে পারিনি। আমার, আমি ধৈর্য ধরতে পারিনি, আমার হাউমাউ করে কান্না আসছিল যে এটা কি দেখলাম। যাই হোক, পরে আমি যখন নিউজটা শেয়ার করলাম, দেখা গেল ওই নিউজ যখন আমি শেয়ার করলাম তখন কমেন্টে এসে অনেকেই নিউজটা শেয়ার করছেন, যে যে নিউজটা না, যে ভিডিওটা ওনার, এই যে যে নারীর ভিডিওটা প্রচার করছিল সবাই মিলে, সেটা এসে সবাই শেয়ার করছেন। আমার এখানে দুটো বিষয়। একটা হলো যে একটা নারী, তাকে রেপ করা হয়েছে, সে তার বাবা বাড়িতে বেড়াতে এসেছিল এবং তাকে রেপ করা হয়েছে। আর দ্বিতীয়টা বিষয়টা হলো যে যারা ভিডিও করেছেন তারা এখানে তাকে, তার সম্মান সম্মান নষ্ট করার জন্য তাকে এই
আর আর জানি না, অনেক কিছুই হতে পারে এখানে ঘটনা। আমি ভিতরের পিছনে হতে পারে, যখন ভবিষ্যতে হয়তো অনেক ঘটনা বেরিয়ে আসবে, কিন্তু যারা ভিডিও করেছেন, সেটা যে কারণে হোক ভিডিও করেছেন এবং ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়েছেন, এবং একদল, সেটা সকল ধর্মের, শুধু এই যে হিন্দু ধর্মের বা মুসলিম ধর্মের, মানে সকলে মিলে এই ভিডিওটাকে এমন করে প্রচার করেছেন ফেসবুকে, যে একদল করেছেন। হতে পারে আমি আমি তারপরেও আমি ক্ষুব্ধ, আমি প্রচন্ড রেগে আছি বিষয়টা নিয়ে। হতে পারে ওনারা প্রতিবাদ করার জন্য বা এই ভিডিওটাকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য হতে পারে ওনারা শেয়ার করেছেন, কিন্তু আমার কথাটা হচ্ছে, একজন নারী, সে একজন নারী। আপনার জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, সকলেই আমরা নারী থেকে এসেছি। একজন নারী আমাদের মা, একজন নারী আমাদের সন্তান, একজন নারী আমাদের বোন, একজন নারী আমাদের স্ত্রী। তো এই যে নারী শব্দটার সাথে আপনারা যে প্রতারণা করলেন গত 2 দিন 3 দিন ধরে, এই লজ্জাটা, যে শুধু ধর্ষণ করে যে যে অপরাধটা করেছে, সেই অপরাধের সাথে আপনারা সকলে এখানে যারা এই ভিডিওটাকে নিয়ে একদম প্রচার করার জন্য একেবারে উঠে পড়ে লেগে গেছেন, এবং আহ, মানে তার নারীটার মুখটা ঢেকে দিলেন না বা একটু ব্লারি করে দিলেন না ভিডিওটা, তারপরে প্রচার করার জন্য উঠে পড়ে লেগে লেগে গেছেন, তারা তো আপনারা সকলেই ধর্ষকের সমান তালের। আমি মনে করবো এটা আপনারা সমান কাজ, সমান, একদম সেম কাজটাই আপনারাও করেছেন। এই নারীকে আপনারা শুধু নারীকে উলঙ্গ করে নয়, আপনারা পুরো দেশটাকে উলঙ্গ করেছেন। আপনি সেই সাথে আপনার মাকে অসম্মান করেছেন, আপনার ঘরে বোন থাকলে, আপনার কন্যা সন্তান থাকলে আপনারা তাদেরকেও অসম্মান করেছেন। একজন আমাকে এসে কমেন্ট করেছেন যে হ্যাঁ, দরকার হলে আমি আমার বোনের ভিডিও আপলোড করব। আমার আমার ইচ্ছে ছিল তাকে প্রশ্ন করি যে আপনার বোনের পারমিশন নিয়েছেন যে আপনার বোনের রেপ হবে এবং সেই রেপের ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড দিয়ে দিবেন, আপনি সেটা বলছেন, কিন্তু আপনি কি সেটা আপনার বোনের কাছ থেকে পারমিশন নিয়েছেন? তো যখন আপনি এই বোনটির একটা ইন্টারভিউ শুনছিলাম, আপনি যদি বোনটির ইন্টারভিউ শোনেন, যে তাকে এই যে রেপিস্টটাকে মারধর করার সাথে সাথে তার গায়েও হাত তোলা হচ্ছিল, এবং সেটা একদল একদল সেখানে সেটা ভিডিও করছিল, যে তাকে কাপড় চোপড় নিয়ে যাচ্ছে, তাকে মারধর করছে, সেই ভিডিওটা ওনারাও করছিল। তো সুলতানা আপা, আমি এটা আসলে, আমি কি বলবো, আমি সত্যিকার অর্থে, আমি যে এই ভিডিওটা, আমি যে একটা একটা জায়গাতে আমি উপস্থাপন করব একজন হিউম্যান রাইটস হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে, আমি যে এই ভিডিওটা একটা জায়গাতে নিয়ে উপস্থাপন করব যে বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে, আমি নিজে লজ্জিত যে এত বর্বর। আমরা বাঙালি, আমরা যারা বাংলাদেশের 54 বছর হয়ে গেছে আমি না, বাংলাদেশের এই জন্ম, দেখেন, আমি ভিডিওটা 54 বছর আমি আমি ভিডিওটা এখানে এনেছি, হ্যাঁ। তো আমি এখানে কি দেখাবো, এখানে কি দেখার থাকতে পারে আমারে বলেন? এটা কি দেখানোর যোগ্য কিছু? মানে মানে এত নৃশংস, এত বর্বর, এত অসভ্য, এত জঙ্গলি, এত ভয়ঙ্কর, মানে আমার আমার না, আমি বললাম না, কোনো ভাষা দিয়ে একে আমি মেজার করতে পারি না। এটা আপনি এটা কি দেখাবেন? আর মানুষ কিভাবে, কোন বুদ্ধিতে, কোন বিবেচনা এই ভিডিও আবার শেয়ার করতে পারে? আমাকে একটু বলেন তো, রওশনারা নিপা, একটু বলেন তো। আহ আমরা কোনো মানুষের পর্যায়ে পড়ি না। সকালে আমি একটা স্ট্যাটাস লিখতে গিয়ে আসলে আবার মুছে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে আছি, তার মানে আমি একটা খুবই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছি। তারপর আপনি যখন এই ঘটনার কথা বললেন, আমার কালকে রাতে ঘুম হয়নি, চিৎকার করে কেঁদেছি যে আমরা কতটা নিচে নামতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যেকার বিকৃতি, পৈশাচিকতা কতটা লেভেলে চলে গেছে। আমি একবার জানোয়ার শব্দটা লিখতে যেও অপমান মনে হইলো, যে না, জানোয়ার হয়তো এর চাইতে বেশি থাকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমি বোধহয় এর আগের একটা শোতে বলেছিলাম যে যখনই তারা তাদের কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়, এবং এইটা তখন এমন কিছু ঘটনা তারা ঘটায় যেটার পিছনে মানুষ দৌড়াবে। আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ইউনূস শাহী সরকার তাদের পার্সোনাল যে ডিজাইন, যে এজেন্ডা, সেটা বাস্তবায়নের জন্য, আপনি দেখবেন কিছুদিন আগে মবটা কিন্তু অতটা ছিল না, এরপরে আবার শুরু হলো, কারণ জুলাই সনদ আসছে, তাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তাদের এইটা। এখন হ্যাঁ, অনেকেই বলছেন যে বিএনপি করছে। ভাই, এটা বিএনপি করছে, জামাত করছে, এটা অমুক করছে, সেইটা আমরা চোখে দেখতে পাচ্ছি কারা করছে, কিন্তু কারা করাচ্ছে, এটার পেছনে কারা, কারা এইটাকে লাইমলাইটে নিয়ে এসে তাদের পার্সোনাল সিদ্ধি, তাদের এজেন্ডাটাকে করছে। আর যে নারী ধর্ষিত হলো,
এই যে বললেন আপা আপা আপনি যে তার নিজের বোনের, তাদের কাছে বোন মা নাই, এরা তো মানুষ না, এদের কাছে নারী মানে ভোগ্যপণ্য। আমার খুবই বলতে বাধ্য হচ্ছি, তারা হয়তো তার মাকেও ওই দৃষ্টিতে দেখে, হয়তো দেখে না হলে তাদের মা বোন এদেরকেও ঘরের মধ্যে তারা পুরো আবৃত করে রাখে যাতে চুল দেখা না যায়, তাদের এটা না হয়। তার মানে কি তাদের মনের মধ্যে নারী বিষয়টাই হচ্ছে ওইখানে একটা শিশু ধর্ষিত হয়। আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের এই জায়গায় এই যে ধর্ষণ, আর হ্যাঁ আপনি যেটা বলেছেন যে আমরা পৃথিবীতে সবসময় দেখি যুদ্ধ বলেন যে কোনো কিছুতে মানুষকে পরাজিত বা কোনো তাদের এজেন্ডা, তাদেরকে পরাজিত করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য প্রথম আঘাতটা আসে নারীর দিকে। আপনি 1971 সালের 3 লক্ষ নারীর যে নির্যাতন সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখেছি, সব যুদ্ধেই আমরা দেখি, এবং এটা হয় হচ্ছে দুর্বলের উপরে যে আক্রমণ সেইভাবেই। এবং যারা আমরা যেহেতু জানি যে সনাতন ধর্মাবলম্বী মানুষ অনেকটাই হচ্ছে আপনার জয় বাংলা বা মুক্তিযুদ্ধের তারা পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, তাদেরকে আবার অনেকে তাদেরকে ভারত বিদ্বেষী, ভারতীয় ট্যাগ দেয় যে ভারতীয়, তারা হচ্ছে ভারতের সাথে তাদের বন্ধুত্ব বা ভারত তাদের ইয়া। তো এইসব নানা কারণে এটা একটা থ্রেট, এটা একটা আপনাকে এটা দেখালো যে দেখো আমরা কি করতে পারি, অতএব তুমি কথা বলবা না। এই যে আপনাকে সংগঠিত হওয়ার জন্য বিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই যে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো, এটার সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, আমার কাছে এটা খুবই পরিকল্পিত। এবং তারা এটা করেছে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, যাতে আমরা লড়াইয়ের মাঠে না নামি। এই যে লড়াইয়ের মাঠে না, আমি চলে যাব কারণ আমার আসলে আর্টিস্ট ওয়েট করতেছে আমি এক জায়গা থেকে। তো জি আমি এর বাইরে আমি যারা আছেন আলোচক তারা নিঃসন্দেহে আরো কথা বলবেন, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদেরকে এই যে ভয়টা দেখাচ্ছে সেই ভয়টা পাওয়া চলবে না। আমি বাংলাদেশের, সারা বিশ্বের মানুষকে একটা কথাই বলবো, আজকে কুমিল্লা হয়েছে বা পটুয়াখালী হয়েছে, অমুক হয়েছে, কালকে আপনার ঘরে হবে, আপনার ঘরে হবে, এটা আপনি নিশ্চিত। হয় আপনার মা বোনকে রেপ করবে, আর স্ত্রীকে রেপ করবে, না হয় আপনাকে খুন করবে, আপনাকে উলঙ্গ করবে। এখনই সবাই কেউ বাঁচতে পারবেন না, আমার কথা হচ্ছে এখন আপনারা কেউ বাঁচতে পারবেন না, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। সেই কারণে আমাদেরকে একসাথে হতে হবে, ঐক্যবদ্ধ এবং প্রচন্ড শক্তি নিয়ে। মৃত্যুর শেষে তো আসলে কিছু নাই, আমরা আসলে দেয়ালে ফিট থেকে গেছি, আমাদের আসলে আর কোথাও কিছু নাই। তো আশা করি আমরা সেই শক্তি নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, দেখা হবে বিজয়ের মাঠে। জয় বাংলা। ভালো থাকুন। সুমি খান, আমরা আগে ধরেন ধর্ষণ যুগে যুগে ছিল। সুমি খান, আপনি যদি একটুখানি মাঝখানে এসে বসতেন তাহলে আপনাকে আমি দেখতে পেতাম পুরোপুরি, এবং আপনার লাইটটাও একটু যদি কমিয়ে দিতেন। হ্যাঁ, জি জি। আমরা 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 পুষ্পিতা, আমরা আমরা সবসময় দেখে যাচ্ছি যুগে যুগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এগুলো ছিল, কিন্তু এইটা কি ধরনের কথা যে অপরাধ করে আরো ফার্দার অপরাধের জন্য এগুলো ভিডিও করে, শুধু ভিডিওই করছে না, এগুলো পাবলিসিটি করছে, কারণটা কি? ওইটাই একটা রৌনক আপা যেটা বলে গেলেন যে এটা ধর্ষণের মাত্রাটা প্রচন্ড ভাবে বেড়ে গেছে বাংলাদেশে গত আগস্ট থেকে। সুমি আপা দেখে আমার খুব ভালো লাগছে। সুমি আপা আমার একজন অনেক প্রিয় মানুষ, আর অনেক কিছু ওনার থেকে আমি শিখি। তো সুমি আপা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে অগস্ট থেকে যে বাংলাদেশে এই যে কি পরিমাণ ধর্ষণ হয়েছে, সত্যি কথা এটার কাউন্ট আমরা হারিয়ে ফেলছি। কিন্তু এর আগে একজন একজন কাউন্সিলর, আমি কিন্তু লন্ডনের ব্রিটেনের মেইনস্ট্রিম পলিটিক্সের সাথে আছি, তো এখানে আমি একজন একজন আমি দ্বিমত করার জন্য আমাকে কেউ মেরে ফেলছে না বা কেউ আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে না, কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ করার কারণে একজন মহিলা কাউন্সিলরকে রেপ করেছে, তারপরে তাকে বিষ খাইয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এবং এই যে ঘটনাগুলা, এবং তারা কিন্তু এই যে আপনি একটা বিষয়টা হলো কি, সুলতানা আপা কথাগুলা, রেপ নিয়ে যখন বাংলাদেশের নারী এবং রেপ নিয়ে যখন কথা হয় তখন কিন্তু এটা শেষ নাই। আপনি কিন্তু যদি মনে রাখেন যে কিছুদিন আমার সালটা মনে নেই, 16 হতে পারে, পূজা নামের একটা 4 বছরের 4 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল নেইবার, সে তাকে কাকু বলে ডাকতো এবং সে তাকে সিগারেটের ছাকা দিয়েছিল যে সে জীবিত আছে কিনা।
যাই হোক, তখনকার সময়ে আমাদের শাকিল ভাই, যিনি আমাদের প্রেস ছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ওনার সাহায্যে আমরা মেয়েটাকে চিকিৎসা করাই এবং এই মেয়েটার এখনো বেঁচে আছে। মানে কিন্তু সেই ধর্ষকটা মুক্তি পেয়েছে। এই যে 5 আগস্টের পরে বাংলাদেশের যারা জঙ্গিদের সাথে সমস্ত ধর্ষক, তারা কিন্তু জেল থেকে বের হয়ে আসছে। তো এই ধর্ষকরা যাবে কোথায়? তাদের তো সেটাই তাদের পেশা এবং তাদের নেশাটাই হচ্ছে এই নারীদেরকে এই হেনস্থা করা, নারীদেরকে ধর্ষণ করা, নারীদেরকে মারপিট করা, নারীদেরকে অ্যাসল্ট করা। এটাই তো তাদের পেশার নেশাটাই হচ্ছে এটা। তো এই যে ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া, পথে ঘাটে মাঠে আপনি দেখবেন যে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি একটু ফেসবুকও দেখেন, আপনি দেখবেন ফেসবুকে নারীদেরকে এই যে ট্রোল করা, একটা নারীদেরকে নিয়ে একটা বাজে ট্রোল করা, সেটা কিন্তু আমি শুধু এই জামাতপন্থী বা ধর্ষকপন্থী বা এই এই লালপন্থীদের মধ্যে দেখি না, আমি কিন্তু এটা শিক্ষিত পুরুষদের মধ্যেও আমি এটা দেখি। এত নির্লজ্জ, এত নির্লজ্জ আমাদের বাংলাদেশের 54 বছর হয়ে গেছে, বাংলাদেশের জন্ম হয়েছে, বাঙালি জাতি এত নির্লজ্জ। একটা মেয়ে মানুষের শরীর নিয়ে, মানুষের পোশাক নিয়ে এখনো ফেসবুকে রীতিমতো প্রত্যেক দিন হাজারো বার ট্রোল করে থাকে। শুধু তাই না, আপনি দেখবেন যে কাপল ইয়ার নামে, কি বলে, কাপল ভিডিওর নামে, হ্যাঁ, একটা নারীকে কত হেয় করা হয়। মানে একটা নারী হচ্ছে গিয়ে সবচেয়ে সংসারের সব অশান্তের মূলে, তাকে নিয়ে যত কৌতুক আছে, তাকে নিয়ে যত অবমাননা আছে, এবং নারীরা সেগুলো আবার এনজয় করে। অদ্ভুত মানসিকতা, একটা অসুস্থতা। সুমি খান যদি আমাকে একটু বলতেন যে ধরেন এই যে একটা নারীকে এরকম বিবস্ত্র করা হলো, তাকে ধর্ষিত করা হলো, এই ভিডিও করার মানেটা কি বলেন তো? ভিডিও করে আবার পাবলিক করা, যাতে করে সবাই দেখতে পায়, এমনকি ধর্ষক তার নিজের চেহারাটুকু আড়াল করার প্রয়োজনীয়তা বোধ করেনি। ধন্যবাদ সুলতানা। আর আমার অত্যন্ত প্রিয় লড়াকু নারী এবং জনপ্রতিনিধি পুষ্পিতা দি, অনেকদিন পরে দিল্লিতে দেখা হলো, আবার আজকে দেখা। তো আমার খুব দিদির চেহারাটাতে যে কি যন্ত্রণা, চোখে যে কি কষ্টের ছায়া, আমি পড়তে পারছি এটা, কারণ আমার চোখেও একই কষ্টের ছায়া, সুলতানার চোখেও একই কষ্টের ছায়া। কিন্তু এই জায়গাটা সুলতানা যে প্রশ্নটা করছেন আমাকে, এই যে নারীর, তিনি একজন নারী, তিনি একজন মানুষ। ইসলাম ধর্মে যদি বলেন যে মায়ের পায়ের নিচে বেহেশত সন্তানের, আর এই যে নারীকে সম্মান করার জায়গাটা এবং স্ত্রীকে সম্মান করার জায়গাটা, এই যে নারী, তিনি বাপের বাড়িতে গেছেন, প্রবাসী স্বামী তার। তাহলে এই যে ফজর আলী বিএনপি নেতা, আমি একটা নিউজ সূর্যবার্তাতে এটা করছিলাম মুরাদনগরে, আজকে আমার খুব কষ্ট, কালকে থেকে আমি এই ভিডিও আমি দেখতে পারিনি, প্রথমেই বলছি আমি অসম্ভব। আমি অ্যাজ এ জার্নালিস্ট সুলতানা আমিয়া, আমরা যারা ক্রাইম রিপোর্টার, আমরা এরকম অনেক ঘটনা, ভিকটিম দেখেছি, ভিকটিমকে আমাদের সহকর্মীদেরও আমরা যারা ভিকটিম হয়েছিল তাদেরকে দেখেছি। ধর্ষিতা নারী বলুন বা মহিলা পরিষদ করার কারণে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করার কারণে অসংখ্য ঘটনা দেখেছি। কিন্তু বৈষম্য বিলোপের নামে যে সরকারটা আজকে এলো, সেই সরকার আজকে কোন ভূমিকায়? যে অপরাধী ফজর আলীকে হাসপাতালে রেখেছে। কেন? তাকে নাকি গণপিটুনিতে সে অসুস্থ, ভীষণ অসুস্থ, তাই হাসপাতালে। আর যে গণধর্ষণের শিকার হয়েছে সে কোথায়? তার বাড়িতে পুলিশ, ইউটিউবার, তথাকথিত সাংবাদিক, আর ইনকিলাব, নয়া দিগন্তের সাংবাদিক, সবগুলো মিলে তার বাড়িতে তাকে প্রশ্ন বানে জর্জরিত করছে। আপনার নয়া দিগন্তে ভিডিও ছেড়েছে মেয়েটার, সমানে তাকে ভিডিওতে ইন্টারভিউ করে এই ভিকটিমকে তাকে নানান প্রশ্নে জর্জর। বেচারি যে কি বিব্রত, বেচারি সহজ সরল গ্রামের একটা মেয়ে। তাদের যদি আইনের আওতায়, তাহলে কারা আসবে? রাষ্ট্র তাহলে কার রক্ষক? সংখ্যালঘু একজনের আমি লেখা কালকে ফেসবুকে ভাইরাল হয়েছে দেখেছি, বলেছে কে নির্যাতিত, সে আবার হিন্দু মুসলিম কি?
আমি 2004-এ সাংগঠনিক সম্পাদিকা চট্টগ্রামের, নূরজাহান খান সাধারণ সম্পাদিকা, বেগম উমরতুল ফজল সভানেত্রী। তখন এই যে 2001 থেকে ধর্ষণ শুরু হলো, পূর্ণিমা ধর্ষণ, নির্বাচনের দিন থেকে একে একে অনেকগুলো ধর্ষণের ঘটনা। একটা গাড়ি নিয়ে আমরা পুরো চট্টগ্রাম জেলা মহিলা পরিষদ পথে প্রান্তরে ছুটেছি। বাঁশখালীতে, আপনার সাধনপুরে 60 বছরের একজন হিন্দু রমণীকে গণধর্ষণ করেছে বিএনপির ছেলেরা। এত পুরু মাটির দেয়াল, তার উপর দিয়ে জানলা দিয়ে ঢুকেছে ওরা, দেয়াল ভাঙতে পারেনি, দরজা ভাঙতে পারেনি। ওই বাড়িতে কেউ ছিল না, ওনার দুটো ছেলে, ওনার স্বামী, দুটো ছেলে ঢাকা চলে গেছে, এবং ওরা এত গরিব যে আলমারিতে কিছু ছিল না। আলমারি এভাবে সব ছবি, নূরজাহান খান সেই প্রেস কনফারেন্স করেছিলেন তার রক্তাক্ত পেটিকুটটি নিয়ে, ওই রমণীর ধর্ষিতা মায়ের, আমাদের একজন মা। এবং আমরা ভাষাহার, এবং আমাদের আইন বিষয়ক সম্পাদিকা নুরি আসমা, তিনি সেদিন যে ভাষাহারা হয়েছেন, চোখ দিয়ে জল, সম্ভবত 4 থেকে 5 মাস পর ওনার মুখ দিয়ে ভাষা বের হয়েছে যে এই বিএনপি ছেলেরা একজন 60 বছরের রমণীকে গণধর্ষণ করে। সেই চিত্র পুনরাবৃত্তি হচ্ছে। আজকে মহিলা পরিষদ নিজেরা যে এই মামলাগুলো করেছে, আমি কেন্দ্রীয় কমিটির কাছে প্রশ্ন তুলি, তাদের কি ভূমিকা এই সরকার এসেছে পর্যন্ত? উপদেষ্টাদের প্রশ্ন করি, তাদের কি ভূমিকা? প্রধান উপদেষ্টা না হয় পুরুষ, পৌরুষের অহংকারে বলুন, পৌরুষের ওনাদের যত নোবেল পাক আর যেটা পাক সেটা ভিন্ন, কিন্তু কথা হচ্ছে নারীদের আজকে অবস্থান কোথায়? আজকে যে ভিডিওটা ভাইরাল করেছে, সেই ভিডিওটা প্রশ্ন করুন, শারমিন মুর্শিদ আছেন, ফরিদা ইয়াসমিন আছেন, তারা তো রাজপথে নারীর অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছেন। আজকে কোথায় তারা? আমি আপনার আগের টক শোতে, আপনার মনে আছে নিশ্চয়, আগের টক শোতেও বলেছিলাম, যেখানে নীলা ইসরাফিল এসে বলেছিলেন তার বেদনার কথা, অব্যক্ত কথা, তার আশাবাদের কথা বলেছিলেন। তারপরে ফেসবুকে তার কথা, তিনি কোন একটি ইস্যুতে তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আজকে যে কথাটা একটু আগে নিপা আপা বলে গেছেন, এই কথাটিকে আজকে উপদেষ্টারা কি ওনারা নিরাপদ মনে করছেন? আমি আগে ওনাদেরকে প্রশ্ন করেছিলাম, ওনারা যদি মনে করেন ওনারা নিরাপদ, আজকে প্রেস সেক্রেটারিকে আজকে মব লিঞ্চিং এর শিকার যেমন হচ্ছে, আমরা রাজপথের সৈনিকরা, রাজপথের যোদ্ধারা, একজন সাধারণ নারী হিসেবে আমরা কি এই সতর্কতা বাণী ওনাদেরকে কি করতে পারি না যে আপনারা কি মনে করছেন আপনারা ঘরে নিরাপদ? যা দরজা ভেঙে ধর্ষণ করে, আজকে যদি সিসির উত্তরার বাড়িতে রাত 10টা বাজে তার বাড়ি ভেঙে তাকে এনে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে তাকে যে অত্যাচার করতে পারে, জেলখানে নিতে পারে, আপনারা আপনাদের যত সুরক্ষিত বাড়ি হোক, যত সুরক্ষিত ঘর হোক, যাদেরকে আপনারা তৈরি করেছেন, আপনাদের তৈরি করা ফ্রাঙ্কেনস্টাইনদের হাতে আপনারা কি ধর্ষিত হবেন না? উপদেষ্টারা এক একজন, আর যারা পুরুষ উপদেষ্টা আছেন, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন, তারা নিরাপদ? সেই প্রশ্নে আপনারা আপনাদের যেদিন আপনারা শিকার হবেন, আপনাদের পরিস্থিতি বাধ্য করবে এই জবাব। আজকে এই ভুক্তভোগী নারীর চোখের জল, নারীর রক্ত, গণধর্ষণ, তার কিচ্ছু অপমান হয়নি। তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওনার কোনো অপমান হয়নি। কেন হয়নি? কারণ উনি নির্যাতিতা। যারা করেছে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে, রাষ্ট্র ধর্ষিত হয়েছে। আজকে রাষ্ট্র ধর্ষিত হয়েছে, সেটা যেদিন রাষ্ট্র বুঝবে, সেদিন রাষ্ট্র নারীর সম্মান দিবে, সেদিন রাষ্ট্র একজন কন্যার সম্মান দিবে। একজন সনাতন ধর্মাবলম্বী নারী যাকে জোর করা হয়, ধর্মান্তরিত হয়ে যার শাখা সিঁদুর খুলে বের হতে হয়, সেটা কোন রাষ্ট্র? আজকে এটা কোনো রাষ্ট্র হতে পারে না। এটা আজকে জাতিসংঘ, আজকে মাহাথির মোহাম্মদ পর্যন্ত বলেছে, মাহাথির মোহাম্মদ আসিয়ানে পর্যন্ত, মাহাথির মোহাম্মদের এক ইন্টারভিউতে ভিডিও ভাইরাল হয়েছে, উনি বলেছেন আজকে বাংলাদেশ আসিয়ান তালিকাভুক্ত থেকে পর্যন্ত বঞ্চিত হওয়ার কথা ইঙ্গিত তিনি দিয়েছেন। এই বাংলাদেশকে আমাদের বাংলাদেশ ছিল, 30 লক্ষ শহীদের বাংলাদেশ ছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী কোন জায়গায় বাংলাদেশকে নিয়েছিলেন 17 সালের পরে? প্রতিটা কমিটিতে নারীর অবস্থান, প্রতিটা জায়গায় নারীর ক্ষমতায়ন করেছিলেন। কেন? নারীর যাতে নিরাপত্তা হয়। নারী নির্যাতনের বিচারও হয়েছে, ধর্ষণকারীদেরও বিচার হয়েছে, আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা বন্ধ করেছে কারা? সেই ধারাবাহিকতা স্থগিত করেছে কারা? কারা অন্ধকারে ডুবিয়েছে? এই যে সন্তানদেরকে আপনারা, এই সন্তানরা তো আগেও ছিল, এই ছেলেমেয়েরা তো আগেও ছিল, এই ছেলেপেলেরা কই? তারা তো তখন এই দুর্বৃত্তায়নের সাহস করেনি।
আজকে আপনাদেরই তৈরি ফ্রাঙ্কেনস্টাইনরা। আমার বুকের ভিতর জ্বলছে, আমি দুঃখিত সুলতানা, আমি হয়তো আউটবাস্ট করছি। এই আউটবাস্টটা কিন্তু আমার একার না, এই আউটবাস্টটা অনেকে বলতে পারছে না, অনেকের সামনে আসতে পারছে না। পুষ্পিতা দি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, কিন্তু ওনার বুকের ভিতরে যে যন্ত্রণা কষ্ট জ্বলছে, এবং এটা কেন শুনতে হবে যে তুই তো মালাউন, কেন শুনতে হবে? ওদের রক্তে ওদের রক্তে লাল সবুজের পতাকা হচ্ছে। আমি যদি বাংলাদেশের মানুষ হই, তিনিও বাংলাদেশের মানুষ, হিন্দু বৌদ্ধ। আমরা তো তখন গান করেছিলাম, আমাদের যারা পিতারা গান করেছিলেন, আমার পিতার রক্ত আছে এই পতাকায়, আমার মায়ের সংগ্রাম আছে, আমার মায়ের ঘাম মেধা শ্রম আছে এই মাটিতে, এই পতাকাতে, এই স্বাধীন মাতৃভূমিতে। আমার ছোট মামার একটা কথা এই মুহূর্তে বলি। আমার ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ফাজ আহমদ সিদ্দিকী হাসপাতালে ছিলেন। উনি ওনার পাশের রুগীকে বলছিলেন, কি প্রসঙ্গে আমি জানি না, আমি ওনাকে দেখতে গিয়ে দেখছি, উনি বলছে শোনেন, আপনার স্ত্রীকেও ওনার অনুমতি ছাড়া আপনার স্ত্রীকে আপনি শয্যায় নিতে পারবেন না, সেটা ধর্ষণ হবে। এই সচেতনতাটা যদি প্রতি ঘরে ঘরে আমাদের প্রত্যেকের সন্তানকে করি, অন্যকে তো দূরের কথা, নিজের স্ত্রীকেও অপমান করার আগে ভাববে। আর পুষ্পিতা দিকে যিনি বলেছেন যে ওনার বোনের ভিডিও ভাইরাল, পারমিশন তো বহু দূরের কথা, যিনি করবেন ওনার বোনের ভিডিও ভাইরাল, তিনি যে তাকে পশুর চেয়ে নিম্নতম শেয়াল কুকুরের জায়গায় নামিয়েছেন, সেই বোধটার নাই। সেই বোধ তাদের জাগ্রত করতে হবে। ওই যে রবি ঠাকুরের ভাষায়, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, এই আদমরাদের ঘা মেরে বাঁচাতে হবে সুলতানা। জি পুষ্পিতা, দেখুন 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে যান, অনেকেই বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু আমরা সবাই জানি শেখ হাসিনা যদি অবস্থান করতেন তাকেও এই নারীর মতো পরিস্থিতি হতে হতো। এটা সবাই জানে, এইটাই তারা করতে চেয়েছিল শেখ হাসিনাকে, রাইট? আমাদের সৌভাগ্য যে সেই দৃশ্য দেখতে হয়নি, কিন্তু আজকে অন্য এক নারীর অবয়বে আমাদেরকে এই দৃশ্য দেখতে হচ্ছে। আপনি আমাকে বলুন তো, অনেক সনাতনী নারী পুরুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা এখন কি ভাবছে, তাদের উপলব্ধি কি এখন? এটাই তো সত্যি কথা। দেখেন, আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উনি এই দেশে থাকতেন, হয়তো তার সাথেও এরকম ব্যবহার হতো। হয়তো না, কিন্তু আপনি নিশ্চিত আপনি নিশ্চিত একজন বয়স্ক নারীর হোক, তিনি প্রধানমন্ত্রী, তিনি একজন নারী, তার অন্তর্বাস নিয়ে তারা মিছিল করে প্রদর্শন করা হয়েছিল সুলতানা, ক্যামেরা ওরা নিজের ভিডিওতে ভাইরাল করেছে, কতটা নিচু। সো হয়তো না, নিশ্চিত করা হতো তাকে। হ্যাঁ, তো ওই যে উনার অন্তর্বাস নিয়ে তারা মিছিল করছিল, মানে মহা আনন্দ যে উনার এটা ওরা ছুঁতে পেরেছে। এই লোকেরা কোথায়? এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে সনাতনীদের অনেকেই এই লাল স্বাধীনতার সাথে যুক্ত ছিলেন, তারা এখন কি বলছেন? খুবই সৌভাগ্যজনক ভাবে আমার এদের কারোর সাথে আমার এরকম পরিচয় নেই। মানে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, এরকম লাল বদরের কোনো আত্মীয় স্বজন আমার নেই এবং বন্ধু বান্ধব আমার নেই। তো যেটাই মানে, কিন্তু আজকে দেখেন শুধু এই নারীদের বিষয়টা তো আছে, এটার উপরে তার কোনো বিষয় হতে পারে না। তাছাড়া আজকে প্রতিনিয়ত যে সনাতনীদের সাথে 5 আগস্টের পরে যেটা ঘটে যাচ্ছে, তাদের অবস্থানটা কি? চিন্ময় প্রভু যিনি বিনা একজন সাধু, উনি একজন সন্ন্যাসী মানুষ, উনাকে বিনা অপরাধে উনাকে সত্য কথা বলার জন্য, হিন্দুদের দাবি আদায় করার জন্য যিনি মুখপাত্র হয়েছিলেন, কথা বলার অপরাধে উনাকে জেলবন্দি করা হলো। পরবর্তীতে দেখা গেল ওনার জামিন হয়েছে, সেই জামিনটা ওরা স্থগিত ঘোষণা করলো। সেই স্থগিতাদেশে আবার স্থগিত হলো, যে স্থগিত হয়েছিল সেটাও আবার কিন্তু স্থগিত হয়েছে। যে যেদিন উনাকে রিলিজ করবে আইনগতভাবে, সেদিন ওনার উপরে মার্ডার কেসের উনাকে আবার আসামি করে উনাকে আবার জেলে ঢোকানো হলো। এটা হলো বাংলাদেশের পরিস্থিতি। নির্যাতিত নারীকেও, যে আমাকে অনেকে এখানে লিখেছেন যে নির্যাতিত এই নারীকেও মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, শুধু এটা না, মামলা তুলে নেওয়া না, আপনি যদি খেয়াল করেন গতকালকে থেকে আজকে পর্যন্ত কি পরিমাণ প্রপাগান্ডা, মানে বলা হচ্ছে কি এই যে এটা একটা পরকীয়া। আমার কথা হচ্ছে, পরকীয়া হোক, প্রেম ঘটিত বিষয় হোক, সেটা যদি তার স্বামীর সাথে হয়ে থাকে,
দরজা ভেঙে ঢুকবে কেউ? সুমি আপা এটা বলেছেন যে আপনার স্ত্রীর সাথে ঘুমাতে হলেও কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে, এবং যেটা তারা ভিডিওটা করেছে, তাকে মেয়েটার কাপড় চোপড় খুলে তাকে ভিডিও করেছে এবং সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করেছে। আপা এটা বিষয়টা হচ্ছে যে এটা সহজ ছিল। দুটো কারণ হচ্ছে, এখানে যতই সনাতনীরা, আমি জানি না কয়জন এই লাল বদরদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং এই বর্তমান যে এই যে অবৈধ সরকারের সাথে যাদের মদত আছে বা যাদের হাত মিলিয়েছেন, তারা কতটা সচেতন এই বিষয়ে। কিন্তু আমি যতটুকু বলবো, বর্তমানে বাংলাদেশের বা হিন্দুরা এমনিতেই দুর্বল, মানে খুবই দুর্বল, মানে একটা যে ফাইট করে বেঁচে থাকা, ওনাদের মধ্যে এই জিনিসটা অনেক সবসময় কম ছিল, কিন্তু বর্তমানে একটুখানি আমার মনে হয় একটা চেতনা এসছে যে আমাদের ফাইট করে বাংলাদেশে বাঁচতে আমি হবে। একটু আপনাকে এখানে আমি সংশোধনী করে দিব। হিন্দুরা দুর্বল নন, সারা পৃথিবীতে যারা মাইনরিটি কমিউনিটি থাকে তারা একটু সংকুচিত থাকেন, তাদের ভিতরে একটু নিরাপত্তাহীনতা কাজ করে। এটা আমাদের দেশে হিন্দু সম্প্রদায় বলে কথা নয়, আমরা যারা আমেরিকাতে থাকি, আমরা যেহেতু এখানে মাইনরিটি, না আমাদের আপা, ভিতরে এখানে শঙ্কা কাজ করে আপা। না এটা আপা, একটা আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি দেখেন, আপনি ইউএসএ তে আছেন, আমি লন্ডনে আছি, আমি এখানে মেইন স্ট্রিম একটা পলিটিক্স এর সাথে আছি, এবং আমি যথারীতি আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে আমি সিলেকশন হয়েছি, ইলেকশন করেছি, আমি কাউন্সিলর হয়েছি, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে হিন্দুরা সর্বসময়, শুধু এই সময় না, সব সময়, আপনি যদি আমার কোনো এই আপনার কোনো পরিচিত একজন দাদাকে বা দিদিকে 30 বছর আগের কথা জিজ্ঞেস করেন, তখনও তারা কিন্তু ডিসক্রিমিনেটেড হয়েছিলেন। তখনও ইউনিভার্সিটিতে এই যে হিন্দু নাম, সারনেম থাকার কারণে তাদের এই ইউনিভার্সিটিতে তারা সিট পান নাই, বা তাদের হলে সিট পান নাই, তাছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই, চাকরির ক্ষেত্রে তারা ডিসক্রিমিনেটেড হয়েছে। তো তারা এইসব কারণেই দুর্বল। আপনারা যারা আমরা বিদেশে আছি, আমরা কিন্তু ডিসক্রিমিনেটেড না, আমরা মাইনরিটি, আমরা কথা বলার রাইট আছে, আমরা বাইরে দাঁড়িয়ে আমাদের রাইট গুলো কথা বলতেছি। আমি আমার মেয়েদেরকে শিখাচ্ছি যে স্কুলে গেলে তোমাকে এটা করতে হবে, এটা বললে এটা অন্যায়, এটাকে প্রতিবাদ করবে। আমার কোথাও কোনো জায়গাতে আমি ডিসক্রিমিনেটেড হইলে আমি সাথে সাথে আমি ভয়েস রেজ করতে পারছি। বাংলাদেশে সেটা সুযোগ নেই। বাংলাদেশে একটা নারী তার বাবার বাড়িতে গিয়ে রেপ হয়েছে, এবং সে একটা নিরাপদ জায়গা, বাবার বাড়ির চেয়ে আর নিরাপদ জায়গা একটা মেয়ের জন্য কোথায় হতে পারে? এই মেয়েটি তার বাবার বাড়িতে থাকাকালীন অবস্থায় রেপ হয়েছে। আপনি এখন ভেবে দেখেন, যে মেয়ে, যে নারী, সে ঘরের বাইরে রাস্তায় যে চাকরিতে যায়, যে অফিসে যায়, সে শিক্ষকতায় যায়, যে একজন নারী যে কাউন্সিলর হয়েছিল বাংলাদেশের মাটিতে, তাকে যে রেপ করে তারপরে তাকে বিষ খেয়ে মেরে ফেলা হলো, তাদের অবস্থাটা আপনি চিন্তা করে দেখেন। সেই জায়গা থেকে তারা কিন্তু অত্যন্ত দুর্বল। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি বাংলাদেশের কোনো নারীরাই সেফ না, কোন নারীরাই আসলে যে বলবেন যে হ্যাঁ আমি সেফ আছি। আর একটু আগে যে এই আপা একটা কথা বলছিলেন যে যে উপদেষ্টারা কতটা সেফ ফিল করেন, আজকে আপনারা নিউজ দেখেছেন যে একজন উপদেষ্টা উনার উনার হ্যান্ডব্যাগের মধ্যে পিস্তল রেখেছেন। হ্যাঁ, সেটা উনি, আসিফ হ্যাঁ, মাহমুদ, হ্যাঁ, মাই গড। আমি আমি তো আসিফ এটা দেখে মাহমুদের, হ্যাঁ, এয়ারপোর্টে তার পেয়েছে, পিস্তল না, আর্মস পেয়েছে, AK-47 এর হ্যাঁ, ম্যাগাজিন পাওয়া গেছে। AK-47 পেয়েছে। হ্যাঁ, হুম, AK-47 আমি এর এটা ম্যাগাজিন চিন্তা পেয়েছে। করলাম, আমি চিন্তা করলাম যে একজন উপদেষ্টার যদি এইরকম অবস্থা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের পরিস্থিতিটা কি? আপনি যদি গত 5 আগস্ট থেকে এই পর্যন্ত আপনি ধর্ষণের যদি একটা তালিকা করেন, একটা নাম এবং তালিকা করেন আপা, এগুলা মানে আপনি তাকাতে পারবেন না, কারণ আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, আমরা এগুলো জমা দিচ্ছি, আমরা এগুলো ইউনাইটেড নেশনকে জানাচ্ছি যে কি পরিমাণ ধর্ষণ। এবং আসলে ঘটনা হচ্ছে যে আপনি কিছুদিন আগে বাসের ভিতরে যে ধর্ষণটা হলো, এবং এই যে বিষয়গুলো, যে মেয়েটাকে বাস ড্রাইভার তাকে সমস্ত প্যাসেঞ্জারের সামনে থেকে তাকে তুলে নিয়ে তাকে এই শুধুমাত্র সনাতন হওয়ার জন্য, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাকে রেপ করেছে। হতে পারে এটা, এই ঘটনাটা যে কোনো নারীর ক্ষেত্রেই হতে পারতো, কিন্তু এই নারীর ক্ষেত্রে হয়েছে কেন? কারণ সে সনাতনী এবং সে দুর্বল। সে কথা, তাকে যদি এই এই একটা মামলা করা হয়, তাকে যদি বলা হয় তুই এই দেশ ছেড়ে, তো তোকে থাকতে দিব না, পুষ্পিতা তোকে গুপ্তা, 5 যেমন লাখ টাকা দিলাম, তুই কেসটা উইথড্র করে নে। চিন্ময় প্রভু কেন মুক্তি পাচ্ছেন না? তিনি তো সনাতনীদেরকে একভাবে সংঘবদ্ধ করতে পেরেছিলেন, সেই ভয় কি সরকারের কাজ করছে?
অবশ্যই, এছাড়া তো কি অবশ্যই, কারণ এখানে দেখেন, এখন আপনি যদি চিন্ময় প্রভু জেলে আছেন, তার মানে এমন না যে আর কোনো দ্বিতীয় কোনো এই এই মানুষ নেই, বা এই যে ও ইয়ে নাই, সংগঠক নেই যে যারা এই জিনিসটাকে বা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষের ভিতরে এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিনিয়ত আপনারা অনেকেই এটা শুনে থাকবেন, এবং আমি তো ক্রমশই এটা শুনে থাকি, যে একটা পুজো করার জন্য আপনি এটা শুনে অবাক হবেন যে 5 আগস্ট পরবর্তীতে হিন্দু সম্প্রদায়কে জোরপূর্বক বলা হচ্ছে তোমাকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে তোমাকে ইয়ে করতে হবে, র্যালি করতে হবে, তোমাকে রথযাত্রা র্যালি করতে হবে, তোমাকে দুর্গাপূজা র্যালি করতে হবে, জোর করে সরকার জোর করে অফিসারদেরকে, অফিসে যারা সরকারি জব করেন তাদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে তোমাদেরকে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তখন মানুষ ভয়ে যখন মানুষের সেদিন মধ্যে দেখলাম মনের মধ্যে যখন রথযাত্রায়, আনন্দ সেদিন নেই, দেখলাম রথযাত্রা হচ্ছে, সেই রথযাত্রায় কোন একটা চ্যানেল, সম্ভবত চ্যানেল 24, তারা লাইভ করছিল। এর মধ্যে সে বলতেছে যে তারা হ্যাঁ আনন্দ করছে, মানে বের হয়েছে, কিন্তু তারা ভয় পাচ্ছে, তারা মনে খুশি নাই তাদের। সঙ্গে সঙ্গে তার লাইভটি বন্ধ করে দিল। বন্ধ করে দিয়েছে। এই তো হচ্ছে এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে কি, বাংলাদেশে সনাতনীরাও যেরকম নির্যাতিত, আমার মনে হয় যে আজকে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে এখনো মেজরিটি মানুষ বাঙালি, এবং মেজরিটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা চুপ কেন? কারণ প্রত্যেকেই এই ভয়টা পাচ্ছেন যে আমি কিছু বললে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, আমাকে, আমার মেয়েকে ধর্ষণ করা হবে, আমার ছেলেকে ছুরি ঢুকানো হবে। এই যে ভীতি, কোনো আইন শৃঙ্খলা নেই, প্রতিনিয়ত মানুষকে হেনস্থা করা হচ্ছে। যে তারপরে আপনি দেখেন, এই যে সুমি আপা একটা জিনিস বললেন যে মুক্তিযোদ্ধাদের গলায় যে জুতার মালাটা, এই বিষয়গুলো দেখেও যখন আমাদের মতো বাংলাদেশের বাঙালিরা এখনো চুপ করে আছেন এবং এটা রাস্তায় নেমে আসছেন, আমি তো এগুলা দেখে আমি আসলে কি বলবো, মানে আমি একটা মনে করেন যে আমি একটা দিদি একটা কথা দুঃস্বপ্নের আপনাকে মধ্যে মনে আছি, করিয়ে দিই, দুঃস্বপ্নের মধ্যে আছি। টিপ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা একজন সনাতন ধর্মাবলম্বী নারীকে হেনস্থা করেছিল, তার বিচার হয়েছিল, পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পর। এই রাষ্ট্র ক্ষমতায়, এবারে রাষ্ট্র ক্ষমতায় তথাকথিত বৈষম্য বিরোধীরা এসে সেই পুলিশ কর্মকর্তাকে আবার পদায়ন করে এবং তার পক্ষে সবাই নামলো, এবং এখন সেই নারী শুধু টিপ পড়ার কারণে, একজন হিন্দু নারী, তাকে কি পরিমাণ হেনস্থা করা হচ্ছে বলেন। এই পরিস্থিতিতে কেমন করে একটা জিনিস, সুমি আপা একটা জিনিস খেয়াল করেছেন যে আপনি দেখেন যে বাংলাদেশে ইদানিং খুব ফ্যাক্ট চেকার বের হয়েছে। হ্যাঁ, তাদের ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে শুধুমাত্র সরকার বিরোধী কোনো খবর হলে পরে, কিন্তু কিন্তু যেগুলি সরকারের সরকার বিরোধী, সরকারের পক্ষে যখন সরকার যখন ইয়া হয়, তখন ওই ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে। কিন্তু সরকারকে গুণগান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন সরকারের বিরুদ্ধে যায় যে যা কিছু, তখন তাদের এই ফ্যাক্ট চেকিং গুলো কাজ করে না। বিশেষ করে সনাতনীদের ক্ষেত্রে আমি খুব বেশি করে দেখছি। আপনিও কি এটা লক্ষ্য করেছেন? আমি লক্ষ্য করেছি এটা, এবং আরেকটা যেটা লক্ষ্য করা শুধু না, আমরা যারা ফ্যাক্ট চেকারও যে তাদের ওই যে মেটিকুলাস প্ল্যানের ডিজাইন, আপনি ফ্যাক্ট চেকার দেখলে বুঝবেন যে যেটা পক্ষে সেটা ঠিক আছে, আর যেটা বিপক্ষে ওইটার কোথায় কি ভুল ত্রুটি আছে। হ্যাঁ, এখন এই নারী আসলে হিন্দু নারী আসলে আওয়ামী লীগ। সুলতানা, একটা কথা কি জানেন, বিপক্ষের বিষয় না, বিষয় হচ্ছে সত্য তথ্য পরিবেশন করা যাবে না। যা ঘটছে, নিপীড়ন, নিগৃহ, চাঁদাবাজি, মব লিঞ্চিং, আক্রমণ, বাড়িঘর লুট, এথনিক ক্লিনজিং, যা যা করছে পরিকল্পিতভাবে তালিকা করে করে, কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আরে বাবা, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকছে? মহিলা পরিষদের নেত্রীরা আজকে, ফৌজিয়া মুসলিম কোথায়? কেন আপনি মাঠে যাচ্ছেন না? কেন এখন পর্যন্ত কুমিল্লা মুরাদনগর, কতক্ষণ ঢাকা থেকে? আপনি, আপনার বোন সীমা মুসলিম, আপনারা যারা মহিলা পরিষদের ঝান্ডা ধরে আছেন, পরিবারতন্ত্র করে দীর্ঘদিন করে, কমিউনিস্ট পার্টি, উদিচি, তারপরে মহিলা পরিষদ, যে বাম দলগুলো মানুষের কথা বলতো, জনমানুষের কথা বলতো, আপনারা তো লাল বদর হয়ে, এই লাল বিপ্লবী হয়ে সরকারের সঙ্গে ছিলেন, এখনো আছেন। মুজাহিদুল ইসলাম সেলিম মামুনুল হকের পাশে পরকিয়া, মামুনুল হক যখন 402 না 420 কক্ষে
একজন যে ভদ্রমহিলাকে ছিল, পরকিয়া তখন হয়নি? আজকে তো উনি বড় একজন নেতা, তার পাশে বীর দর্পে মুজাহিদুল ইসলাম সেলিম দাঁড়ান। আমি কেন বারবার এদের দিকে আঙ্গুল তুলি, কারণ তাদেরকে যখন শেখ হাসিনা ডেকেছিলেন নির্বাচনে তারা অংশ নেননি। যদি তখন হাসানুল হক ইনু অংশ নিতে পারেন নির্বাচনে, রাশেদ খান মেনন অংশ নিতে পারেন নির্বাচনে, আপনারা তো তখন সরকারের পাশে দাঁড়াননি। বরঞ্চ আপনি বলেছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, খালেদা এবং হাসিনা একজন বিপদ একজন আপদ। চমৎকার। আপনি কি এখন পর্যন্ত আপনাদের কোনো জনমুখিতা অথবা দায়িত্বশীলতা, আপনারা তো শ্রেণীহীন সমাজের কথা বলেন, কিসের শ্রেণীহীন সমাজে আপনারা বিশ্বাস করেন কাজে কর্মে? আজকে এখনো আপনাদেরকে যখন সংবিধান নিয়ে আলোচনায় বসেছিল আলী রিয়াজ ফরেন একাডেমিতে, তখন আপনাদেরকে তো পিছনে বসিয়েছিল, সামনে সারিতেও বসায় নাই। হ্যাঁ, তাহলে আপনাদের সম্মান দিচ্ছে যাদের পিছনে খুব হাসতে হাসতে নাচতে নাচতে গেলেন? আজকে বড় বড় কথা দোষ দেয়া যায়। শেখ হাসিনার অসংখ্য ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তিনি কওমি মাতা হয়েছেন, জঙ্গিদেরকে সাথে নিয়েছেন, এগুলোর আমরা নিন্দা করি, এগুলোর আমরা প্রতিবাদ জানাই, এগুলো ধ্বংস ডেকে এনেছে, অনিবার্য ধ্বংস ডেকে এনেছে। কিন্তু তার আগে যখন গণজাগরণ মঞ্চ হলো, যখন এদের এক একজনের বিচার করা হলো, তখন কি তুমি আবার আপনার কথা শুনতে পাই না, আপনার অডিওটা ঠিক করেন। পুষ্পিতা, যদি আমাকে একটু বলেন, দেখুন এই যে পরিস্থিতি এখন বাংলাদেশে, এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা মিশন খুলতে চাচ্ছে। হ্যাঁ, সাধারণত এরকম কমিশন আমরা দেখি দুর্বল এবং সহিংসতা প্রবণ দেশগুলোতে। বাংলাদেশে এই শাখা স্থাপনের জন্য এরা এত মরিয়া কেন? সুমি আপা, আপনার অডিওটা একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ, পুষ্পিতা। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের 5 আগস্টের পরে মানে সহিংসতা, বাংলাদেশ তো বাংলাদেশ নাই। বাংলাদেশ একটা মানে মোটামুটি একটা জঙ্গি রাষ্ট্র। এখানে জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে জেল থেকে। জঙ্গি না, জঙ্গির সাথে যারা খুনি, যারা একেবারে মানে কি বিচারের রায়ে যারা খুনি সাব্যস্ত হয়েছে। এই যে দেখেন, এই যে বিএনপির এই নেতা, এ কি জঙ্গি? কেউ বিশ্বাস করবে এ জঙ্গি? কিন্তু কাজকর্ম তো জঙ্গি, রাইট? এরা হচ্ছে, ঘটনা হলো যে এরা কিছুদিন ভিতরে আদর্শ থাকতে হয়। আপনার একটা জিনিস হলো যে আপনার পারিবারিক আদর্শ, তারপরে আপনার একটা রাজনৈতিক আদর্শ। আপনি যদি একটু পিছনে ঘাটান, আপনি দেখবেন মেজরিটি মানুষ যাদের কোনো পারিবারিক আদর্শ নেই, তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। এবং যারা এখন এনসিপির রাজনীতিতে, আপনি দেখবেন এদের কোনো কথায় বার্তায় চলন ফলনে আপনি একটা মানে ভালো জিনিস দেখাতে পারবে না যে 5 আগস্টের পরে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের এই পরিবর্তনটা হয়েছে বা এই ভালোটা হয়েছে 5 আগস্টের পরে। কিন্তু বাংলাদেশের যে প্রতিনিয়ত খুন, তারপরে আপনি আরেকটা যে ব্যাপার দেখেছেন কিনা জানি না আপা, আজকে আরেকজন মহিলাকে অ্যাসিড দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে অ্যাসিড মেরে তাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে তাকে রাস্তার মধ্যে পাওয়া গেছে। সেই মহিলা কিন্তু এখনো জীবিত। এই যে ঘটনাগুলা, অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যদিও মিডিয়াতে অনেক খবর আসে না, আমরা সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা অনেক বিষয় দেখতে পাচ্ছি। কিন্তু এইরকম ঘটনা আপনি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, উপজেলাতে, ইউনিয়নে অহরহ ঘটে যাচ্ছে। অনেকে লজ্জায় বলতে পারছে না, অনেকে চাচ্ছে না সামনে আসতে, অনেকে আবার বলছে যে চাই না, আমরা কোন রকম খেয়ে পড়ে বাংলাদেশে থাকতে চাই। আপনি যদি দেখেন যে এই যে শীল পরিবার, আপনি শুনে থাকবেন যে একজন যিনার এই যে হেয়ার কাটের ব্যবসা, যাদের ছেলে আর বাবাকে মেরে ধর্ম অবমাননা বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে পুলিশ কর্মকর্তা কি বলছে? পুলিশ ওখানে দাঁড়িয়ে বলছে, আমি দরকার হলে এমন কেস দিব তার বিরুদ্ধে যে সে জীবনে আর জেল থেকে যাতে বের না হইতে পারে। একজন পুলিশ কর্মকর্তা এই কথাগুলো বলছে।
আমরা এগুলা সোশ্যাল মিডিয়াকে দেখতে পাচ্ছি। আমাদের কাজটা হচ্ছে এইগুলা, এই যে অরাজকতাটা বাংলাদেশে হচ্ছে সেগুলা হচ্ছে এই যে ইউনাইটেড নেশন বলেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা ব্রিটিশ পার্লামেন্ট বলেন, যেখানে হোক আমরা যেখানে সুযোগ পাচ্ছি আমরা সেখানে এগুলো জমা দেওয়ার চেষ্টা করছি। এখন ইউনাইটেড নেশনে আমরা 5 আগস্টের পরে আমি এ পর্যন্ত 3বার গেছি এবং যথেষ্ট আমাদের কাজ, আমরা যারা কাজ করছি হিউম্যান রাইটস এর উপরে, আমরা কিন্তু সরাসরি ভিকটিমের সাথে কথা বলছি, আমরা ওখানকার এসপির সাথে কথা বলছি, আমরা লোকাল যারা ইমাম আছেন আমরা ইমামের সাথে কথা বলার চেষ্টা করছি, ওখানে যারা সম্ভ্রান্ত মুসলিম পরিবার আছেন তাদের সাথে কথা বলছি। আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ড, আপনি যেটা আগে বললেন, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং এ গিয়ে বলছে যে এগুলো মিথ্যা তথ্য, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে এই তথ্যগুলো কালেক্ট করে সমস্ত কালেক্ট এভিডেন্স দিয়ে তখন গিয়ে আমরা ইউনাইটেড নেশনে সেগুলো জমা দিচ্ছি এবং এভিডেন্স সহ জমা দিচ্ছি। কিন্তু বাংলাদেশ সরকার কি বলবে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার প্রপাগান্ডা। হ্যাঁ, প্রত্যেকটা ঘটনা হচ্ছে কি ভেরি ইন্টারেস্টিং। আপনি দেখেন আজকে আজকে দেখছি যে মাহফুজ আনাম কলাম লিখেছেন, হ্যাঁ আজকে না, সরি, এটা পুরনো কলাম। তিনি বলছেন যে বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে ভারতীয় মিডিয়ার লাভ কি। আপনি যখন মানে হিন্দু বা সনাতনীদের অধিকারের কথা বলবেন সুমি খান, তখন আপনি এটা ভারত মানে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন, নাকি আপনি ফ্যাক্ট তুলে ধরছেন? আর আপনি ফ্যাক্ট তুলে ধরলে এটা হিন্দু বিদ্বেষী হয়ে যায়? আপনি আপনি বাংলাদেশে নারীরা ধর্ষিত হচ্ছে এই কথা বললে দেখেন, একটা বিষয় দেখেন, মানে এই যে থাকে না 2 সপ্তাহ আগে আমি এখানে সুলতানা যেটা বলছেন আপনি, আমি এই জায়গায় পুরোপুরি একমত আপনার সাথে, যে কারণ যদি তিনি একজন সম্পাদক এবং তিনি একজন মালিকও বটে, তাহলে ডেইলি স্টারের মতো পত্রিকার এবং তার স্ত্রীর একটি এনজিও আছে মানুষের জন্য ফাউন্ডেশন, এই যে নারী, যে ভূপেন হাজারিকার ভাষায় যদি বলি, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। আজকে মাহফুজ আনাম, তার ওয়াইফ বলেন, মহিলা পরিষদ বলেন, আজকে প্রথম আলো বলেন, তাদের সবার পণ্য আর জীবিকা হচ্ছি আমরা নারীরা, সনাতন ধর্মাবলম্বীরা। আপনি মনে থাকবে আপনার 2007-এর পরে যে ইলেকশনের সময়ে প্রথম আলো একজন হিন্দু নারীর শাখা দেওয়া ছবি দিয়ে একটা বিকৃত একটা ছবি, ফটোশপ করে একটা ছবি দিয়েছিল, যেটা অনেক বড় রকমের অঘটন ঘটেছিল। বরাবরই এই দুইটা পত্রিকার ভূমিকা আমরা দেখেছি, যে তারা একদিকে বলেন যে তারা গণমাধ্যমের একটা স্বাধীনতায় বিশ্বাস করেন, আবার আরেক দিকে দেখছি ওনারা সংখ্যালঘু নিপীড়নের ব্যাপারগুলো আড়াল করার মধ্যেই নাকি সাংবাদিকতা। তাহলে যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে এবং খুব ছোট করে, আপনার মানে অডিওটা খুবই ডিস্টার্বিং, আপনার অডিওটা একটু ঠিক করে কথা বলেন না প্লিজ। সুমি আপু, আপনার ফোনটা অফ করে দিলে ঠিক হয়ে যাবে। মানে ফোনকে ডিস্টার্ব করছে, আপনি হেডফোন খুলে কথা বলেন। না না, আমার হেডফোন নাই, কিন্তু ফোনে বোধহয় কানেকশন হয়েছিল। এখন কি শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। তো তাহলে ফোনে ঠিকই ধরেছেন, ফোনের সাথে বোধহয় কানেকশন। এখন আবার এটা কোনোভাবে মানে ইকো হয়, কথা কিছু শুনতে পাই না। ইকো কেন হচ্ছে এটা আমার মনে হচ্ছিল সমস্যা। আচ্ছা, আমি আপনার কাছে আবার ফিরবো। পুষ্পিতা, যদি আমাকে একটু বলেন যে এখান থেকে এখন মানে আপনারা আন্তর্জাতিক অঙ্গনের জিনিসগুলো কিভাবে করে তুলে ধরছেন, কারণ বাংলাদেশের মানুষ দে রিয়েলি নিড হেল্প। বাংলাদেশ এখন দেখেন, এই যে সুলতানা আপা, আপনারা যে কাজগুলো করছেন, আই মাস্ট স্যালিউট ইউ। আমি আপনার এই কথাগুলো সবসময় শুনে থাকি, প্রত্যেকদিন সকালে শুনে থাকি কাজে যাওয়ার সময়। এইগুলা হচ্ছে কি, এই যে আপনারা যে কাজগুলো করছেন, এইটা হচ্ছে আসল কাজ বাংলাদেশের জন্য। এই যে তুলে ধরা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, বাংলা বিশ্বকে জানিয়ে দেওয়া, এগুলো হচ্ছে আসল কাজ। আমরা যেটা চেষ্টা করি যে ঘটনাগুলো ঘটছে এটাকে ফ্যাক্ট ফাইন্ড করা, তখন গিয়ে আমরা এগুলা জমা দিই। আমরা কিন্তু যতই ডক্টর ইউনূস বলেন না কেন, এগুলা ইন্ডিয়ার প্রপাগান্ডা, আমরা কিন্তু এভিডেন্স ছাড়া কথা বলছি না। এবং যেটা উনারা বলছেন ইন্ডিয়ার প্রপাগান্ডা, যেগুলা কথাগুলা, সেইগুলাই কিন্তু আমরা প্রমাণ করতে বাধ্য, মানে আমরা কি বলবো, আমরা প্রমাণ করতে আমরা হচ্ছি, আমরা পারদর্শী, এটা আমরা সাকসেসফুল হচ্ছি যখন আমরা যেখানে দিচ্ছি, আমরা এভিডেন্স গুলা জমা দিচ্ছি। এবং আপনি একটা বিষয় দেখেন, যখন বিবিসি বা স্কাই উনাকে যখন এই প্রশ্নগুলা উনাকে করে, তখন উনি একটা কথার উপরে এটাকে শেষ করে দেন, ক্লোজ করে দেন, কারণ ওনার কাছে কোনো উত্তর নেই।
কারণ ওনার কাছে কোনো উত্তর নেই এবং এক কথার মধ্যে উনি উত্তরটা দেন, পুষ্পিতা, আমি সেটা হলো আমি যে এটা ধরেন গত ইন্ডিয়ার। কদিন ধরে এমন সমস্ত ভিডিও দেখছি, ভেরি অনেস্টলি বলি, সেই গত জুলাই থেকে আজ পর্যন্ত না ঘুমাতে পারি না, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা দেখতে হচ্ছে, আনবিলিভেবল, আপনি এবং দেখেছেন এই যে কন্টিনিউয়াসলি। ঢাকাতে খিলক্ষেতে যে এইটা এই যে মন্দিরটা তুলে নেওয়া হলো, যদিও এটা রেলওয়ের হ্যাঁ, যদি জায়গা এবং হতো, এবং আরো বিভৎস, রেলওয়ের জায়গা আজকে হতো। দেখলাম একটা ছেলেকে ছুরি দিয়ে দিয়ে কোপাচ্ছে, বুঝছেন, আর দেখা যায় না। আর একটা জায়গায় দেখলাম যে আহ, ইয়ে দিয়ে, অনেক বড় দা দিয়ে তাকে তার হাত পা টুকরা টুকরা টুকরা, মানে প্রতিদিন এগুলো দেখতে দেখতে না, মানে ধরেন আমরা দূর থেকে দেখি, আর বাংলাদেশের মানুষ কিরকম অবস্থা আছে, অনেকে তো কথা বলতেও ভয় পায়, বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা কিভাবে করে বাংলাদেশের মানুষ একটা আন্তর্জাতিক অঙ্গনে এটা, কারণ তারা এমন মেটিকুলাসলি প্ল্যান করেছে, বুঝতে পারছেন, যে তারা বলবে, মানে এমন এমন ভাবে তৈরি, মানে বিষয়টাকে, সত্যটাকে আড়াল করে দিচ্ছে, যে আপনার হার্ড টু প্রুভ, অনেক সময় প্রমাণ করাটা কঠিন হয়ে যায়, এক্সপ্লেনেশন দরকার হয়, বুঝতে পেরেছেন? মানে এত ভয়ঙ্কর একটা মহাপরিকল্পনার মধ্যে রেখেছে। আওয়ামী লীগ করা কি অপরাধ? কেউ যদি আওয়ামী লীগ করে থাকে তাকে কি আপনি ছুরি দিয়ে এরকম কেচবেন? কেউ যদি আওয়ামী লীগ করে থাকে আপনি তাকে ঘর থেকে তুলে নিয়ে রেপ করবেন? নো 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 নো, দিস ইজ নট দ্যাট কান্ট্রি, রাইট? সেটাই তো বাংলাদেশ তো এরকম ছিল না। বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রটা, মানে আমি বাংলাদেশে প্রত্যেক বছর যেতাম, মানে গত বছর আমি ফেব্রুয়ারিতে গেছি, কিন্তু প্রত্যেক বছরে আমার বাংলাদেশে যাওয়া, কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার সময়টা আমি খুঁজে নেই ডিসেম্বর মাস। ও হতে পারে পয়লা বৈশাখে কেন্দ্র করে, ও হতে পারে আমি এই মার্চ মাসকে বাংলাদেশকে গেলে বাংলাদেশ মনে হতো যে একটা এত সুন্দর, এত এগিয়ে যাওয়া। এবং তারপরেও বাংলাদেশের প্রতিটা জায়গাতে শেখ হাসিনার সরকার থাকাকালীনও হিন্দুদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক মাইনরিটি অ্যাটাক হয়েছে, অনেক রেপ কেস আমাদের কাছে ছিল। আমি সেই জন্য আমার চেষ্টা থাকতো যে ভিকটিমের সাথে সরাসরি দেখা করা। তো ভিকটিমের সাথে দেখা করতে গিয়ে এত এত প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তাঘাট এত উন্নত হয়েছিল শেখ হাসিনার সরকারের সময়। মানে আমার নিজেরই খুব ভালো লাগতো যে বাংলাদেশ এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে। আপনাদের এই কথা থেকে একটু বলে রাখি, আমার একটা অটিস্টিক স্কুলও আমি সেখানে পঞ্চগড়ের এই আমি মানে করার চেষ্টা করেছিলাম। তো ওখানে আমাদের ইচ্ছে ছিল যে এই বছরে আমি ব্রিটেন থেকে যারা স্পেশাল নিডস এর উপরে, যারা অটিস্টিক উপরে যারা যারা দক্ষতা বেশি, তাদেরকে নিয়ে আমি ওখানে গিয়ে নারীদেরকে প্রশিক্ষণ দিব, বা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্কুলে নারীদেরকে প্রশিক্ষণ দিব। তো যাই হোক, এটা তো হচ্ছে না। কিন্তু বাংলাদেশের আসলে পরিস্থিতিটা, যেটা আপনি বলেছেন, বাংলাদেশে কথা বলা তো দূরের কথা, বাংলাদেশের মানুষ বা বিশেষ করে সনাতনীরা এখন তাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই। তারা শুধু বাঁচতে চায় সম্মান নিয়ে, তাদের হচ্ছে যে আত্মসম্মান, তাদের যে এই যে কাপড় চোপড়, এই যে বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন। আপনি এই জায়গাতে আপনি নিজেকে বসিয়ে দেখেন আপনি আচ্ছা, কেমন আমি ফিল কাল করতেছেন যে সারারাত আপনি ঘুমাতে পারিনি, আই কুডন্ট। এইটাই তো ওরা শুধু চাচ্ছে যে আমাকে মান সম্মানে আমাকে বাঁচতে দাও। আমি 3 বেলা খাচ্ছি না, আমি 1 বেলাই খাবো। আমার দরকার হলে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, এই কিন্তু কথা, আমাকে এটা তো মানে হতে পারে সম্মানে, না। কেন একবেলা খাবে বা কেন আমাকে 3 বেলা বাঁচতে দাও, খাচ্ছে না? যে বাঁচতে দাও। আর আমাকে আজকে তারপরে শেষ হচ্ছে করতে হবে, আমাকে আজকে শেষ করতে হবে, মানে এইটা একটা মানুষ হিসেবে সামান্যতম চাওয়া, মানে ন্যূনতম চাওয়া। এটি কোনো চাওয়াই না, এটি সবার এখানে অধিকার। সুলতানা, আমি আমি আমার একটা লাইন, সম্মান নিয়ে বাঁচবো, এটুকু আমার অধিকার। আজকে আমাকে শেষ করতে হবে, অন্য একটা লাইন আরেকদিন। সুলতানা, যে প্রশ্নটা করেছিলেন আপনি যে ভারতের বিষয়, এই জায়গাটা ওরা প্রথমেই 5ই আগস্টে প্রথমেই কিন্তু ভারতীয় দূতাবাসের লাইব্রেরি, ইন্দিরা গান্ধী লাইব্রেরি, ইন্দিরা গান্ধী ওগুলো সব কালচারাল পুড়িয়ে সেন্টার, দিয়েছিল, হ্যাঁ। 65,000 বই পড়েছে। তাহলে ভারত যেটা বলছে বা ভারত যেটা বলবে, ভারতের দূতাবাসের কর্মকর্তাদেরও ওরাই করে নিয়েছে। এবং আমি এখনো মনে করি না ভারত তাদের প্রপার রোল প্লে করছে, কারণ ক্লোজেস্ট নেইবার হিসেবে বাংলাদেশের বিপন্নতায় ভারতের অনেক তাদের স্বার্থের ব্যাপার আছে। বাংলাদেশ যখন বিপদগ্রস্ত, সেই বিপদ ওখানে গড়াবে। ইন্ডিয়াতে যদি আগুন লাগে, ইন্ডিয়াতে জঙ্গি হামলা হলে সেটা বাংলাদেশে আসবে, অথবা প্রতিবেশী দেশের। ওই জায়গায় আমরা এখনো ভারতের সক্রিয় ভূমিকা পাচ্ছি না। আর এই যে ভারতের দালাল বলা বা ভারতের মিথ্যা কথা বলছে বলে প্রধান উপদেষ্টা বা প্রেস সেক্রেটারির এই কথাগুলো গা বাঁচানো কথা। জি, বুঝতে পারছি। সুমি খান এবং পুষ্পিতা গুপ্তা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। অনেক আপনারা ধন্যবাদ দর্শক। ভালো থাকুন, নিশ্চয়ই অন্য আরেকদিন জয় আপনাদের বাংলা, জয় বাংলা। জি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আমি আবারও খুব
মানে আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ভালো থাকুন আপনারা। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। শেষ কথা এটাই বলতে চাই যে আজকে নারীকে যারা উলঙ্গ করেছে তারা আসলে পুরো বাংলাদেশকে উলঙ্গ করেছে, এবং এই উলঙ্গ বাংলাদেশ আমরা কখনোই কোনো কালেও দেখতে চাই না। আমরা জানি না এই লজ্জা আমরা কি দিয়ে নিবারণ করব, আমরা জানি না এই সম্মান আমরা কোথা থেকে ফেরত আনবো। এটি কোনো নারীর লজ্জা নয়, এটি কোনো ব্যক্তির লজ্জা নয়, এটি একটা রাষ্ট্র হিসেবে, একটা জাতি হিসেবে আমরা সাংঘাতিক রকম লজ্জিত। কারণ আমরা বারবার করে প্রমাণ করছি আমরা খুবই বর্বর, আমরা খুবই পিছিয়ে থাকা জনগোষ্ঠী। কিন্তু আমরা বাঙালি জাতি তো তা নই। আমরা বাঙালি জাতি সারা জীবন আমরা বারবার প্রমাণ করেছি যে আমরা মাথা উঁচু করে চলা এক জাতি। কেন আজ আমাদের এরকম নির্লজ্জের মতো মাথা নিচু করতে হচ্ছে, কেন আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেই প্রশ্নের জবাব যেমন আমাদের খুঁজতে হবে, তেমনি কিভাবে করে এই লজ্জাস্কর অবস্থা থেকে আমরা আগাতে পারি, উত্তরণ ঘটাতে পারি, নিশ্চয়ই আমরা সে বিষয়েও ভাববো। সবাই ভালো থাকুন।